নমস্কার, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি উত্তরের জানালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান উত্তরের জানালা একটি ম্যাগাজিন অনুষ্ঠান। সাধারণত আমরা জানালা খুলে দেখবার চেষ্টা করি কোথায় কি হচ্ছে। উত্তরের জানালা খুললে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, উত্তরের জানালা খুললে দেখা যায় ওই বিরাট বিরাট শাল পাইনের সমারোহ। কিন্তু কখনো কখনো সেই সমস্ত দেখার থেকে চোখ ফিরিয়ে আমরা একটু আমাদের মনোজগতের মধ্যেও দৃষ্টিকে নিবদ্ধ করবার চেষ্টা করতে পারি। যে ভাষায় আমরা কথা বলছি, যে ভাষায় আমরা আমাদের ভালোবাসার কথা জানাই, আমাদের প্রেমের কথা জানাই, আমাদের বিরহের কথা জানাই, আমাদের হতাশা, আমাদের আবার উঠে দাঁড়ানোর কথা জানাই, সে ভাষা আমাদের মাতৃভাষা, অবশ্যই এই বাংলায় বাংলা ভাষা। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে মাত্র কিছুদিন আগে 2024 সালের 4 অক্টোবর বাংলা ভাষা ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে। সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের সঙ্গে অনেক বিদ্বজ্জন রয়েছেন যারা এই কাজকে ত্বরান্বিত করেছেন। ধ্রুপদী ভাষা তো একদিনে পাওয়া সম্ভব হয়নি সরকারের কাছ থেকে স্বীকৃতি, কিন্তু কিভাবে আমরা পেলাম সেই নিয়ে আমরা আমাদের আলোচনা আজকে চালাবো বন্ধুরা। আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করবার পালা। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সম্পাদক আমাদের ডান দিকে রয়েছেন সজল গুহ, তারপরে রয়েছেন সহ সম্পাদক অনিল সাহা, তারপরে রয়েছেন অধ্যাপক বিপ্লব সাহা, আমার বাঁয়ে রয়েছেন অধ্যাপক ডক্টর তাপস চট্টোপাধ্যায়, তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার, এবং তারপরে রয়েছেন ডক্টর কোয়েলা গাঙ্গুলি, যিনি পিডিওমেন কলেজের জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত অধ্যাপিকা। এদের নিয়ে আমাদের আজকের যে আলোচনা পর্ব, কিভাবে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেল এবং তার ফলে আমাদের কি লাভ হলো, বাংলা ভাষার চর্চা কতদূর চলবে, কিভাবে চলবে এবং তার প্রাচীনত্ব কতদিন, এই সমস্ত বিষয়গুলো আজকের এই আলোচনার মধ্যে উঠে আসবে। যে এই যে সম্মান প্রাপ্তি, সেটা তো একদিনে হয়নি। অনেক চিঠি, অনেক ভারত সরকারের কাছে লেখা এবং তারপরে অনেক দিনের প্রায় এই আলোচনা চলবার ফল এবং তারই ফসল বলা যেতে পারে আমাদের সম্মান প্রাপ্তি। তো আপনার কাছে জানবো যে কিভাবে এর পরিসর তৈরি হয়েছিল এবং ধীরে ধীরে কতদিনের প্রচেষ্টার ফসল স্বরূপ আমরা পেলাম এই সম্মান। আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত বাংলা ভাষা আমরা জানি, কিন্তু সেই সঙ্গে ধ্রুপদী ভাষার সম্মানও আমরা পেলাম। একদিক দিয়ে বলতে গেলে দুটো মুকুট বাংলা ভাষা পেল। কিভাবে সেটা সম্ভব হলো? 2016 প্রথম দিকে শুরু হয়েছিল কলকাতা সপ্তডিঙ্গা বলে একটা সংগঠন। ওরা এই বাংলা ভাষা ধ্রুপদী সম্মান নিয়ে বেশ কিছুদিন আন্দোলন করেছিল। যে কোনো কারণেই হোক তাদের আন্দোলনটা থেমে যায়। এপ্রিল 2016 থেকে আমি শুরু করি। ওখান থেকে আমি জানতে পারি যে ধ্রুপদী ভাষা কী, কেন, কোথায়, এটা আমার জানা ছিল না। আস্তে আস্তে আমি এটা আমাদের সমিতির সবার মাঝে এটা ছড়িয়ে দিই, বাংলা ভাষাপ্রেমী যারা আছে। তারপরে আমাদের যেটা আমরা টুকটা জেনে গেলাম যে ধ্রুপদী সম্মান, ধ্রুপদী ভাষা কাকে বলে। 3-4টা শর্ত আছে। প্রথম হচ্ছে যে ভাষা প্রাচীন, প্রাচীন বলতে যে ভাষা 1500 থেকে 2000 বছর প্রাচীন। 2 নম্বর হচ্ছে সমৃদ্ধ, নিঃসন্দেহে বাংলা ভাষা সমৃদ্ধ। 3 নম্বর হচ্ছে ধারাবাহিকতা। এই ধরনের 3-4টা গুণাবলী থাকলে পরেই সে ভাষা ধ্রুপদী সম্মানের তকমা পেতে পারে। তবে তকমা পেতে হলে প্রথমে যেটা দরকার, রাজ্য সরকারের তরফ থেকে একটা তথ্য সমৃদ্ধ দলিল, যেখানে থাকবে বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব, নিদর্শন, পুস্তক, লিপি ইত্যাদি সমৃদ্ধ করে বই আকারে পাঠাতে হবে। কোথায়? ভারত সরকারের সংস্কৃতি দপ্তর। ভারত সরকার সেটা বিবেচনা করবে। তা আমরা যেটা শুরু করেছিলাম, এসে দেখলাম সেইভাবে কোনো কিছুই হয়নি বাংলা ভাষার ব্যাপারে। এর আগে 6টা ভাষা পেয়ে গেছিল, তামিল, তেলুগু, কানাড়ি, মালায়ালাম, সংস্কৃত ও ওড়িয়া।
তো আমাদের লড়াইটা চলছিল বলা যায় নিঃশব্দ বিপ্লব। আমাদের মাথায় ঢুকে গিয়েছিল যে বাংলা ভাষা ধ্রুপদী সম্মান পাবেই পাবে। খালি একটা তুক, একটা পন্থা, একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া হয়নি বলে হয়নি। এত আমরা চিঠি লেখা শুরু করলাম বিভিন্ন স্তরে পশ্চিমবঙ্গ সরকারের, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কবি সাহিত্যিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেল আমাদের চিঠি লেখালেখি, বিশেষ করে করোনা কাল থেকে শুরু হয়ে। তার আগে আমরা যেখানেই যেতাম সভা সমিতিতে এই কথাটা বলবোই আমরা যে বাংলা ভাষা ধ্রুপদী সম্মান পায়নি আজ, মানে 2024-এর 3রা অক্টোবরের আগের থেকে। এই করে করে আমরা বিভিন্ন জায়গায় চিঠি লিখলাম, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলাম, বঙ্গীয় সাহিত্য পরিষদকে চিঠি লিখলাম। তার আগে যেটা করেছি 2019-এ ভারত সরকারের কালচারাল মিনিস্ট্রি, যেটা তথ্য সংস্কৃতি দপ্তরে, আমি তথ্য জানার অধিকার আইন RTI করলাম গোটা 4 এবং প্রতিটা আমি উত্তর পেয়ে গেলাম। প্রতিটার উত্তরের শেষে ছিল আপনি আপনার রাজ্য সরকারকে বলুন যে বাংলা ভাষা তথ্য সমৃদ্ধ দলিল ভারত সরকারের সংস্কৃতি দপ্তরে পাঠান। যাই হোক, এই করে করে আমি আবার চেয়ে নিলাম যে ওড়িয়া ভাষা কী করে পেল সেই বইটা আনানো হলো, সেটা পড়লাম। প্রায় 400 পৃষ্ঠার বই দেখলাম, কিছু অভিজ্ঞতা সঞ্চারিত হলো। এটাই আবার ছড়িয়ে দিতে লাগলাম বিভিন্ন জায়গায়। যেটা সবচেয়ে বেশি, বঙ্গীয় সাহিত্য পরিষদ একটা মানুষের নাম না বললেই নয়, তদানীন্তন সভাপতি ডক্টর বারিকবরণ ঘোষ মহাশয়, উনি সেটা বললেন যে একটা শিক্ষা দপ্তরের সঙ্গে একটা মৌ হলো, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা চুক্তি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এখানে একটা সময় দেওয়া হলো 6 মাসের মধ্যে এই তথ্য সমৃদ্ধ দলিল বই আকারে প্রকাশ করে বার করতে হবে। তো সেটা 6 মাসের জায়গায় 1 বছর লেগেছিল। যাই হোক, সেটা ওরা 4টা খণ্ডে বার করলো ইংরেজিতে, 2200 পৃষ্ঠার। সেটা বার করে 2024-এর জানুয়ারি মাসে ভারত সরকারের সংস্কৃতি দপ্তরে পাঠিয়ে। ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের একজন সাংসদ সেটা উত্থাপন করেছিল 0 আওয়ার্সে। এর আগে 0 আওয়ার্সের আরও 2জন সাংসদ উত্থাপন করেছিল, কিন্তু তখন তথ্য সমৃদ্ধ দলিল যায়নি। কিন্তু এবার গিয়েছে, মানে 2024 জানুয়ারির পরে। হতে হতে দেখা গেল যে আমরা আরও 4টি ভাষার সঙ্গে, মানে অসমিয়া, মারাঠি, পালি, প্রাকৃতের সঙ্গে 3রা অক্টোবর 2024 সন্ধ্যায় ঘোষণা হলো বাংলা ভাষা ধ্রুপদী সম্মান পেল। অনেক অনেক ধন্যবাদ সজল বাবু আপনাকে এই প্রেক্ষাপট নিয়ে। আসলে একটি ভাষা এমনিভাবেই তো ধ্রুপদী সম্মান পাননি, তার পেছনে তার অনেক পরিশ্রম, অনেক চেষ্টা রয়েছে। সেই চেষ্টার ফলস্বরূপ আমরা পেলাম ধ্রুপদী ভাষার সম্মান। আমি জানি, আমরা সকলেই জানি যে বাংলা ভাষার প্রাচীনত্ব নিয়ে যদি চর্যাপদকে ধরা যায় একটি প্রাচীনতম গ্রন্থ, তবু দেখতে পাওয়া যাচ্ছে যে খ্রিস্টপূর্ব প্রায় 3 শতকে সে সময় নাকি যে লিপি ছিল সেই লিপির সঙ্গে বাংলা লিপির, অধুনা বাংলা লিপির অনেক মিল রয়েছে। সংস্কৃত জানি আমরা এই অন্তত এই এরিয়ান ল্যাঙ্গুয়েজের সবচেয়ে পুরনো একটি ভাষা, যেখান থেকে এই ভাষাগুলো সৃষ্টি হয়েছে, বাংলা, অসমিয়া বা উড়িয়া ইত্যাদি ভাষা, এবং সেই সঙ্গে পালি, প্রাকৃত ইত্যাদি ভাষাগুলো তো রয়েছে। এই যে তার ধারাবাহিকতা, তার প্রাচীনত্ব, তার ইতিহাস নিয়েও আমাদের একটু পথ চলা দরকার। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। চর্যাপদের সঙ্গে আরও বেশ কয়েকটি পুঁথি তিনি খুঁজে পান। এই সব পুঁথি নিয়েই তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। এই গ্রন্থের ভিত্তিতেই 1926 খ্রিস্টাব্দে ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার গবেষণাপত্র দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাপদের ভাষা যে বাংলা ভাষা তা প্রমাণ করেন।
আমাদের সঙ্গে অধ্যাপক তাপস চট্টোপাধ্যায় রয়েছেন, তার কাছ থেকে জানতে চাইব যে কতটা প্রাচীন সত্যি সত্যি বাংলা ভাষা। 2004 সালে যে মানদণ্ড ছিল সেখানে উল্লেখিত ছিল যে 1000 বছরের পুরনো ভাষা প্রয়োজন, কিন্তু এই মানদণ্ডগুলো প্রত্যেক বছরই পরিবর্তিত হয়েছে। 2025-এ এসে দেখতে পাচ্ছি যে সেই মানদণ্ড অনুযায়ী 1500 থেকে 2000 বছরের পুরনো ভাষাকেই কেবলমাত্র আমাদের ধ্রুপদী ভাষা সম্মান দেওয়া হবে। তো সেই অনুযায়ী বাংলা ভাষার প্রাচীনত্ব কতটা এবং কিভাবে সেই প্রাচীন ঐতিহ্য বহন করে আমরা আধুনিক ভাষা সাহিত্যে যে আমরা ঘোরাফেরা করছি, সেই ব্যাপারে যদি আমাদের একটু আলোকপাত করেন। যারা ভাষাবিদ, ভাষাচার্য এরকম যারা আছেন তাদের মধ্যে যেমন সুকুমার সেন এবং মোহাম্মদ শাহিদুল্লাহ, এই দুজনের নাম সব থেকে প্রথমে বলতে হয়। সুকুমার সেনের মতে 1000 বছর আগে চর্যাপদ, যেটাকে বলা হয় যে মাগধী প্রাকৃত ভাষা, কিন্তু মোহাম্মদ শাহিদুল্লাহ বলছেন যে 7ম শতকেই চর্যাপদ লিখিত হয়েছিল। অর্থাৎ যদি আমরা সেটাকে ধরি তার মোটামুটি আমরা বলতে পারি যে 1400 থেকে 1500 বছর আগে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস আছে। তো এরপরে আমাদের এইরকম মাগধী প্রাকৃত, সেটাকে অনেক সময় গৌড়ী ভাষা বলা হয়। তারপরে যে তৎভব, যেটাকে সংস্কৃত তৎসম থেকে যেটি এসছে, হ্যাঁ, যে তৎসম, পালি প্রাকৃত এইসব ভাষা থেকে এসছে। এইটি ছিল হচ্ছে বাংলা ভাষার প্রাচীনকাল, এবং এই প্রাচীনকালটাকে আমরা মোটামুটি বলতে পারি যে 1200 সাল অবধি। এরপরের যে অধ্যায়টি সেটাকে বলা হয় বাংলা ভাষার মধ্যযুগ। এই মধ্যযুগটি শুরু হলো মোটামুটিভাবে 1204 থেকে শুরু করে এই 1799 বা 1800 সালের শুরু পর্যন্ত। এই সময়তে যেটা হলো কি, যে বাংলা ভাষা এবং এই আমাদের যে ভূ রাজনৈতিকভাবে অনেকগুলো ঘটনা ঘটে গেল, যে ভারতবর্ষ একের পর এক বিদেশি আক্রমণের শিকার হয়েছিল, এবং বাংলাতেও বখতিয়ার খিলজির হাত ধরে তুর্কি শাসন সেটি শুরু হয় যখন এখানে সেন এবং পাল রাজত্ব ছিল। তারপরে আসলে ইসলামী শাসন বা মুসলিম শাসন। এরপরে মুঘল সাম্রাজ্য ছিল প্রায় 625 থেকে 30 বছরের মতো। তারপরে ইংরেজ শাসন 190 থেকে 200 বছরের মতো। এবং মোটামুটিভাবে আমরা যদি দেখি যে 1757 সালের সেই পলাশীর যুদ্ধ অবধি এই সময়টা, এবং সেটাকে আরেকটু বাড়িয়ে নিলে বলা যায় যে ইসলামী শাসনের বা মুসলিম শাসনের যে পর্ব, সেইটিকে বলা হয় বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার মধ্যকাল। এই সময় যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, শ্রী চৈতন্য মহাপ্রভুকে নির্ভর করে বিভিন্ন গীতিকাব্য, এইগুলো শুরু হয়েছিল। এবং যে ভাষার মধ্যে একটা লিপি, যেটা আজকে আমরা যে লিপিটি দেখি, সেটার সূচনা ওই সময়তে হয়েছিল। এরপরে আমরা আসি বাংলা ভাষার আধুনিক কাল। সে আধুনিক কালটা আমরা মোটামুটি ভাষাবিদরা বলছেন যে 1800 সাল থেকে তার শুরু বলে ধরা যেতে পারে। এবং এই সময়তে আমরা পাচ্ছি রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর দত্ত, বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তারপরে আমাদের সবার মাথার উপরে যিনি আছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। এদের হাত ধরে কিন্তু বাংলা লিপি, বাংলা শব্দ, বাংলা বাক্য গঠন, বাংলা ব্যাকরণ এর তার আধুনিক যে চেহারা সেটি তৈরি হয়েছে এদের হাত ধরে। এবং এই সময়তে এসে আমরা বাংলা ভাষার মধ্যে দেখতে পাচ্ছি যে ওই যে ইসলামী যুগটা যেটা গেল বা মুসলিম শাসনের যে বিরাট পর্ব গেল, তখন বাংলা ভাষার মধ্যে আরবি, ফার্সি প্রচুর শব্দ সেগুলো বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে। আর ইংরেজি শাসনের যে দীর্ঘ আমাদের যে ঔপনিবেশিক শাসনের যে সময়টা প্রায় 200 বছর, সেই সময়তেও ইংরেজি শব্দের বেশ কিছু প্রভাব বাংলা ভাষার মধ্যেও ঢুকেছে। বাংলা ভাষা ধারাবাহিকতা নিয়ে তাপসবাবু যে আলোচনা করছিলেন, সত্যি তো একটি ভাষার সঙ্গে যখন আরেকটি ভাষার শব্দভাণ্ডার এসে যুক্ত হয়, তখন সে ভাষা আরও বেশি আধুনিক হয়ে ওঠে। সেটা বলবার ভাষায়ও, সেটা লেখার ভাষায়ও। সব দিক দিয়েই বাংলা ভাষা যে সমস্ত সাহিত্যিকদের হাত ধরে আমাদের চলার পথকে অনেক বেশি শব্দ ভাণ্ডারে অনেক বেশি প্রস্ফুটিত করেছে, তাদের নামগুলো ইতিমধ্যে উল্লেখ করেছেন তিনি, তাপসবাবু। আমরা সেই সূত্র ধরেই আমাদের আজকের আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সহসম্পাদক অনিল সাহার কাছে জানতে চাইব যে বাংলা ভাষা ধারাবাহিকতা সম্পর্কে আমরা জানলাম, কিন্তু তার প্রাচীনত্ব যে আমরা জেনেছি যে 2004 সালে যখন প্রথম ধ্রুপদী ভাষা হিসেবে তামিলকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তখন প্রাচীনত্ব ছিল
1000 বছর একটি ভাষা যদি পুরনো হয় তাহলেই তাকে সেই স্বীকৃতি দেওয়া যায়, কিন্তু এখন 2025-এ মানদণ্ড দাঁড়িয়েছে 1500 থেকে 2000 বছরের পুরনো ভাষা হতে হবে। তো সেই বাংলা ভাষা কতদিনের প্রাচীন এবং প্রাচীনতম পুঁথি বলতে আমরা কোন পুঁথিকে দিকে আমরা দিক নির্দেশ করতে পারি, এবং তার সেই সম্পর্কে যদি আপনি আমাদেরকে বা আমাদের দর্শকবৃন্দকে আলোকপাত করান। খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ দশকের মধ্যে পাল রাজাদের আমলে বাংলাদেশের পরিসীমা মগধ থেকে কামরূপ পর্যন্ত বিস্তৃত ছিল। বৃহত্তর বাংলা মৃত্তিকা রসে চর্যাপদগুলির জন্ম হয়, তার উপর বিহার, উড়িষ্যা, অসম প্রভৃতি কয়েকটি দেশের দাবি উপস্থিত হয়েছে। চর্যায় দু একটি মৈথিলি উড়িয়া শব্দ থাকায় মিথিলা ও উড়িয়াবাসীরাও একে আমাদের বাংলার সাহিত্য বলে দাবি করেছেন। পশ্চিম অপভ্রংশ শব্দ থাকায় কেউ কেউ একে হিন্দির অন্তর্ভুক্ত করতে চান। আসলে চর্যার ভাষা বাংলা ভাষা, চর্যা বাংলার সম্পদ, চর্যার পটভূমি বৃহত্তর বাংলার পটভূমি। প্রাচীন বাংলার সমাজচিত্রের যথাযথ রূপায়ণ দেখা যায় চর্যাপদগুলিতে। আমরা বাংলা ভাষার প্রাচীন পুঁথি সম্পর্কে জানলাম এবং তার প্রাচীনত্ব নিয়েও অনিল সাহা কিছু বললেন। সেই কথাগুলো সত্যি আজকের সময় অত্যন্ত প্রণিধানযোগ্য। কিন্তু বাংলা ভাষা যে কথা তাপসবাবু বলছিলেন যে নদীর প্রবাহের মতো তা বহমান, এবং সত্যি সত্যি দেশ ভাগ হতে পারে, মাঝখানে কাঁটা তার বসতেই পারে, কিন্তু আমাদের মুখের ভাষা তো আর কেড়ে নেওয়া যায় না, আমাদের লেখার ভাষাও এক। আমি বলবো কেবলমাত্র এপার বাংলা ওপার বাংলা নয়, আমি বলবো অপার বাংলার কথা। অর্থাৎ সারা পৃথিবী জুড়ে যত বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারা একটি ভাষাতেই চর্চা করেন, একটি ভাষাই স্বপ্ন দেখেন এবং সেই ভাষাই তারা মুখের ভাষায় বা লেখার ভাষায় প্রয়োগ করে থাকেন। সুতরাং পৃথিবী জুড়ে যে 22.5 কোটি মানুষ রয়েছেন যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদের কাছেই এই ধ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে স্বীকার করা একটি যথেষ্ট সম্মানের বিষয় এবং আত্মমর্যাদার বিষয়। সেই আত্মমর্যাদার বিষয়কে মাথায় রেখেই আমি অধ্যাপিকা কৈলা গাঙ্গুলির কাছে যাব এই মুহূর্তে, জানতে চাইব যে সত্যি সত্যি বর্তমানে সারা পৃথিবী জুড়ে যে 22 কোটি মানুষের কথা বললাম, সেখানে বাংলা ভাষার অবস্থানটা কি? লেখায়, সাহিত্যে, গুণগত মানে, বলার ভাষায় এবং প্রমিত বাংলার উচ্চারণে বর্তমানে বাংলা কোন অবস্থানে রয়েছে? আমাদের বাংলা ভাষার উচ্চারণ বদলে যায়, 20 কিলোমিটার পরপর আমাদের বাংলা ভাষা কথ্য ভাষা বদলে যায়, লেখার ভাষাও হয়তো কিছুটা বদলে যায়, উপন্যাসে, কবিতায় আমাদের মুখের ভাষা স্থান পায়, কিন্তু তাতে কি বাংলা ভাষার গতি পরিবর্তিত হয়, নাকি বাংলা ভাষা একই রকম অবস্থান নিয়ে বর্তমানের যেই ধারাবাহিকতার কথা তাপসবাবু বলছিলেন তারই সূত্র ধরে বর্তমানের অবস্থা যদি আপনি একটু ব্যাখ্যা করে বলেন আমাদের শ্রোতা দর্শকদের। 2024 সালে বাংলা ভাষা যখন ধ্রুপদী সম্মান পেল, তখন এই স্বীকৃতি আমাদের সমস্ত বাঙালি জাতির একটা খুব বড় প্রাপ্তি। কিন্তু আক্ষেপের বিষয় যে রবীন্দ্রনাথের ভাষাতে এতগুলো বছর অপেক্ষা করতে হলো এই মর্যাদা লাভের জন্য। কিন্তু বিলম্বিত হলেও আমরা যে অর্জন করেছি সেটা নিঃসন্দেহে অত্যন্ত গৌরবের। কিন্তু প্রশ্ন হলো এই গৌরবটাকে আমরা বর্তমানে কতখানি তার যে উত্তরাধিকার কতখানি আমরা বহন করে নিয়ে যেতে পারছি, সেটা কিন্তু আজকে একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে। কারণ আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি, বাঙালি যখন অবাঙালিদের সাথে কথা বলছেন তখন কিন্তু তারা মাতৃভাষায় নয় হিন্দিতে কথা বলছেন। আবার আজকের যে প্রজন্ম যাকে আমরা বলছি জিজেন, তাদের দিকে যদি তাকাই তাহলে দেখব যে তারা তাদের যে আড্ডা ঠেক তাতে হিন্দিতে কথা বলছে, বাঙালি তারা বাংলায় কথা বলছে বাড়িতে, আর তারা লিখছে এবং পড়ছে ইংরেজিতে। তাহলে এই বিশ্বায়নের স্রোতের উল্টো দিকে কি আমরা হাঁটতে পারি? তা নিশ্চয়ই নয়। তাহলে আমরা কি করতে পারি? কিভাবে আমরা বাংলা ভাষার অস্তিত্ব বা মর্যাদাকে বহমান রাখতে পারি? সে সম্পর্কে একটা কথা বলা যে বাংলা ভাষা যেহেতু সংস্কৃতির সাথে সম্পৃক্ত, বাংলা ভাষা যদি না বাঁচে তাহলে বাংলা সংস্কৃতি তো বাঁচবে না। তাই বাংলা ভাষার অস্তিত্ব রক্ষা করার জন্য নিশ্চয়ই আমরা ইংরাজি মাধ্যম স্কুলে পড়ব। মনে পড়ছে বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকারের বাংলা বলো একটা বইতে উনি একটি শিশুর মুখ দিয়ে মজা করে বলছেন যে আমি যে ইংলিশ মিডিয়ামে পড়ি সেটা কি আমার দোষ? না, দোষ নয়, দোষ এটাই যে আমরা যখন ঐশ্বর্যকে ঐশ্বরিয়া বলি,
তো আমাদের উচ্চারণটা সেটা সঠিক হতে হবে, বিশুদ্ধ হতে হবে। তো আজকের যে ইন্টারনেট সর্বস্ব যুগে আমরা দেখেছি যে কিভাবে আমাদের বর্তমান প্রজন্মকে না, সম্পূর্ণ বাঙালি সমাজকে যে ইন্টারনেট, যেটাকে বলা হয় যে একটা আগ্রাসন, তার ফলে কোথাও না কোথাও আমার মনে হয় যে বাংলা ভাষার যে অস্তিত্ব, যেটা আমাদের আইডেন্টিটি, সেখান থেকে আমরা সরে এসেছি। পররাষ্ট্রবিদ শশী থারুর একটা জায়গায় বলছেন যে যে দেশের শব্দভাণ্ডার যত সমৃদ্ধ সে ভাষা তত উন্নত। যেমন উনি লুট শব্দটা, LWT এই শব্দটার উল্লেখ করে বলছেন, যেটাও কিন্তু বর্তমানে অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পেয়েছে। তাহলে বাংলা ভাষাতেও আমরা দেখেছি বহু দেশি বিদেশি শব্দ বাংলা ভাষায় শব্দভাণ্ডারে রয়েছে। সেই ভাষা ব্যবহার নিয়ে আমাদের কোনো ছুতমাট নেই। বিষয়টা হচ্ছে শুদ্ধভাবে বাংলা ভাষাকে উচ্চারণ করতে হবে। এটা যেন বাঙালি এই যে একটা তার যে স্বীকৃতি বা মর্যাদা, ধ্রুপদী সম্মান লাভে তার যে গৌরব, সেটাকে যদি বিনষ্ট হয়ে যায় বলে আমার মনে হয়। আমরা অধ্যাপিকা কৈলা গাঙ্গুলির কথা শুনছিলাম এবং সত্যি সত্যি বাংলা ভাষা এবং পৃথিবীর যে কোনো ভাষাই কখনো কখনো সংকটের মুখে পড়ে, আবার সেই সংকট থেকে উঠেও দাঁড়ায়। কারণ তাপসবাবু যখন বলছিলেন তখন সেই সময়ের কথা, মধ্যযুগের কথা বলছিলেন, যে সময় বাংলা ভাষা হয়তো সেভাবে নিজের মতো করে এগিয়ে যাওয়ার সময় ছিল না বা সুযোগ পায়নি, কিন্তু তারপরেও বাংলা ভাষা কিন্তু তার গতি প্রতিহত করে, গতিরোধ করে এক জায়গায় থেমে থাকেনি, এগিয়ে গেছে। সুতরাং সময়ের নিরিখে আজকের সময় হতে মনে হচ্ছে যে বাংলা ভাষার মধ্যে অন্যান্য অনেক ভাষা ঢুকে যাচ্ছে এবং তাতে বাংলা ভাষার যে শুদ্ধতা, ইংরেজিতে বললে পিউরিটি, সেটা কোনো জায়গায় হয়তো নষ্ট হতেও পারে। আমি তাপসবাবুর কাছে আরেকটি বিষয় নিয়ে জানতে চাই যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বলে আজকে আমি তোমার বাড়ি যেতে পারবো না, কারণ কি আমার বাবা আজকে বাড়িতে নেই, কেন কি আমার মা আজকে থাকছে না, কারণটা না বলে কেন কি বলছে, একদম বলতে গেলে কোট আনকোট হিন্দির মানে রূপান্তর ঘটছে বা তা ট্রান্সলেট করে বলছে। তো সেই তার ফলে অনবরত আমরা এগুলো শুনছি এবং আমি আমার বাবার কাছে একটু আস্ক করব, এইটা খুব চলছে আজকাল, আস্ক করব। তো আস্ক করব, তারপরে আমি জানবো উত্তরটা সঠিক কিনা। তাহলে এই যে ঢুকে যাচ্ছে অনবরত এই শব্দগুলো, কারণ যেহেতু ছোটদের নিয়ে কাজ করতে গিয়ে এগুলো শুনছি, কানে আসছে প্রতিনিয়ত, তো সেগুলো কি মনে করছেন যে বাংলা ভাষার সংকট, নাকি লেখার ক্ষেত্রে আমাদের আজকের প্রজন্ম উঠে আসছে না বা বলার ক্ষেত্রে উঠে আসছে না? হ্যাঁ, আমার মনে হয় কি যে আমাদের এই যে বিভিন্ন ভাষার শব্দগুলো আমাদের বাংলা ভাষার মধ্যে ঢুকে পড়ছে, বিশেষ করে আমাদের যারা নতুন প্রজন্ম তাদের মধ্যে আমরা এটা বেশি দেখছি। এর জন্য আমাদের এত ছুতমার্গেও এত আতঙ্কিত হওয়ার কারণ নেই, উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। কারণ কি আমরা এমন একটা সমাজে বাস করি যেটা একটা বহু ভাষাভাষীর সমাজ। আমাদের এই দেশে যার জন্য আজ পর্যন্ত কোনো ভারতের কোনো রাষ্ট্রভাষা বলে কিছু হয়নি। আমাদের সরকারি ভাষা বা অফিসিয়াল রাজভাষা আছে, সেখানে ইংরেজি এবং হিন্দি আছে, কিন্তু কেন হয়নি তার কারণ হচ্ছে আমাদের এখানে সমস্ত ভাষাগুলোকে সমান গুরুত্ব দেওয়ার দেশ। এই যে বৈচিত্র্যময় একটি অসাধারণ সুন্দর দেশ ভারতবর্ষ, যেখানে এই মানুষের যে স্বাতন্ত্র্যগুলো সেগুলোকে মর্যাদা দেওয়া হয়েছে। সত্যি সত্যি অধ্যাপক তাপস চট্টোপাধ্যায় যে কথা বলছিলেন, অধ্যাপিকা কোয়েলা গাঙ্গুলির কথাতেও সে কথা এসেছিল যে সংস্কৃতির সঙ্গে ভাষার কোথাও একটা মেলবন্ধন আছে এবং বাংলা ভাষা এমনই একটা ভাষা যার জন্য বুকের রক্ত ঢেলেছিল সালাম বরকত রফিকুল ঢাকার রাজপথে, এবং শিলচরেও আমরা দেখেছি স্বাধীনতার পরেও বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন কমলা ভট্টাচার্যরা। সুতরাং একটা ভাষার জন্য বাংলাদেশের মানে খণ্ডিত বাংলার দুপ্রান্তেই মানুষ রক্ত দিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা সম্মান যেমন আমরা পেয়েছি, ঠিক তেমনি বাংলা ভাষা এতদিন পরে হলেও ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে। আমি অধ্যাপক বিপ্লব সাহার কাছে জানতে চাইব, সত্যি সত্যি এই সম্মান প্রাপ্তির ফলে আমাদের আখেরে কি কোনো লাভ হলো? আজ থেকে যখন 2000 বছর আগে বাংলা ভাষার অস্তিত্ব পাওয়া যাচ্ছে চর্যাপদের মধ্যে, তাহলে তো আমাদের স্বীকার করতেই হবে যে সেদিন বাঙালি ছিলেন। তাহলে সেদিনের যে বাঙালিরা বাংলা ভাষা চর্চা করেছেন, তারা কি লাভ লোকসানের দিকে তাকিয়ে করেছেন? তাহলে তারা যা করেছেন একেবারেই যদি নিরেট আকারে বলতে হয়, সেই লাভ কিন্তু আজকে আমরা পাচ্ছি। তাহলে যে 1 বছর হলো ধ্রুপদী সম্মান লাভ করার, তার লাভ লোকসান 1 বছরে বোধহয় বোঝা যাবে না। তো সেই জায়গা থেকেই বলা যে আজকে
যে বাংলা ভাষাকে আমরা দেখছি, এই বাংলা ভাষা তো 2000 বছর ধরে চর্চা হয়ে আসছে এবং বিভিন্ন যুগ পার করে আজকে এই সময় আমরা পৌঁছেছি। আমি একটা ছোট্ট কথা বলি, বঙ্কিমচন্দ্র ইংরেজ আমলে বঙ্গদর্শন পত্রিকার মধ্য দিয়ে এই বাংলা ভাষাকে যে জায়গায় দাঁড় করিয়েছেন, আজকে বঙ্কিমচন্দ্র কেন, তারপর স্যার বললেন বিদ্যাসাগর, রামমোহনের কথা, রবীন্দ্রনাথের কথা, সবগুলোই প্রায় ভারত স্বাধীনের আগে। স্বাধীনতার পর বাংলা ভাষা কি সেই জায়গায় আছে? এটা একটা প্রশ্ন আমার। এবার যদি থেকে থাকে তাহলে কিছু বলার নেই, আর যদি না থাকে তাহলে এই দায়টা কার? একটা কথা, 1802 সাল কিংবা 18 সালে ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রতিষ্ঠা হচ্ছে, সেদিন কিন্তু বাংলা ভাষা চর্চা কিন্তু ইংরেজরাই শুরু করেছে আমাদের দেশে। বিভিন্ন ধরনের গদ্য রচনা, কলেজ রচনার মধ্যে, কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে, তাদের বাংলা শেখার মধ্য দিয়ে এত অঞ্চল শাসন করা, ইংরেজরা যে তাগিদ সেদিন অনুভব করলেন, আজকে গিয়ে কি কোথাও আমাদের মনে হয় না যে আমরা সেই জায়গাগুলোকে ভুলে যাচ্ছি? আর ভুলে যাচ্ছি বলেই ম্যাডাম একটু আগেই বললেন যে আজকের বাঙালিরা ওই বিভিন্ন ঠেকে, আড্ডায়, গল্পে, কথার ছলে বাংলার সঙ্গে আরও 2-4টি ভাষার মিশ্রণে কথা বলা, এই যে জায়গাগুলো, এটা তো আমার মনে হয় একটা ক্ষয়ে যাওয়ার দিকে যাচ্ছি আমরা। তো ধ্রুপদী সম্মান লাভ হয়েছে, দেরিতে হলেও হয়েছে, এটা আরও অনেক আগে হওয়ার কথা ছিল, দেরিতে হলেও হয়েছে, কিন্তু এর ফলে অনেক কিছুই করা সম্ভব। বিশেষ করে এতদিন ধরে আমাদের যে বাংলা পড়া, বাংলায় বলা নিয়ে যে একটা লজ্জাবোধ, অন্ততপক্ষে সেই জায়গা থেকে তো আমরা কাটিয়ে উঠতে পারি। সুতরাং আমাদের আজকের আলোচনার থেকে এটা বেশ সুস্পষ্ট হলো যে চর্চার ব্যাপারটা আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং সত্যি সত্যি এই কাজ ত্বরান্বিত করতে গেলে আমরা 1 বছর হয়ে গেল পেয়েছি ধ্রুপদী ভাষার সম্মান, কিন্তু তারপরে যেই জিনিসগুলো আমাদের প্রাপ্তির ভাণ্ডারকে পূর্ণ করবে সেই কাজগুলো যথার্থভাবে হচ্ছে কিনা সেদিকেও দৃষ্টিপাত করা উচিত। টুকটাপ, ঝিরঝির, ছলছল জলের শব্দ, এক ঝাঁক নদী অফুরান তরঙ্গে বয়ে যায় নির্মাণ স্বপ্নে। বাংলা অক্ষরমালার দিকে তাকালে আমার স্বপ্ন বীজ অঙ্কুরিত হয়, তিত্তির বাতাসে দুলতে থাকে দিগন্তব্যাপী মাঠ, রূপসী বাংলার ঠোঁট ছুঁয়ে ভাসতে থাকে অমল রোত্তরেরা। বাংলা অক্ষরমালার দিকে তাকালে আমার জন্মান্তর হয় প্রতিদিন, আমি নিজেই সবুজ বৃক্ষ হয়ে উঠি, নীরব উচ্চারণে শাখা প্রশাখা ছড়িয়ে দিই বাক্য নির্মাণের অঙ্গীকার হয়ে। বাংলা অক্ষরমালার দিকে তাকালে আমি পদ্মা, মেঘনা, জলঙ্গি হয়ে যাই, ভেসে যাই মাটির সোদা গন্ধে, কোনো অচেনা অরণ্যের শিকড় ছুঁয়ে শিকরে শিকরে জলসিঞ্চন করে প্রগাঢ় ভালোবাসার কথা বলি। ভাষাকে ভালোবেসে আমাদের সেই ভালোবাসা ত্বরান্বিত হোক, এগিয়ে যাক, তাহলেই বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে জয়লাভ করবে এবং সত্যি সত্যি আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। শেষ করছি আমাদের আলোচনা আজকের মতো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।